বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা শুরু হলো বিভক্ত বৈধতার সংকট দিয়ে। নির্বাচন হয়েছে, ফল ঘোষণা হয়েছে, সরকার গঠিত হয়েছে, কিন্তু শপথের মঞ্চেই স্পষ্ট হয়ে গেল ক্ষমতার প্রশ্নে দ্বিবিধ মতবাদ বা দ্বিবিধ অবস্থান তৈরি হয়েছে। সরকার এবং বিরোধী শিবির আলাদা পথে হাঁটল। বিএনপির সদস্যরা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন। জামায়াত এবং এনসিপির ৭৭ জন সদস্য নিলেন দুটি শপথ, সংসদ সদস্য হিসেবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। শুরুতেই সাংবিধানিক ঐক্য ভেঙে গেল। তার মানে কি দেশ নতুন করে সাংবিধানিক সংকটে পড়ে গেল কিনা, যেটা আসলে ইউনূস আলী রিয়াজ গং চেয়েছিল। আসুন খুঁজে দেখার চেষ্টা করি। এই ভিডিওটি যখন করছি তখন ঠিকানায় খালেদ মহিউদ্দিন নামের যে প্রোগ্রামটি আপনারা ইউটিউবে দেখেন, ওয়েস্টিনে তারা একটি বিতর্কের আয়োজন করেছে এবং সেই বিতর্কে সবাই কথা বলছে এবং এমন ক্যাওটিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমার মনে হলো যে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরি, কারণ তারা কথা বলছে এই সংকটটি নিয়ে। বিএনপি সংস্কার চায় না, জামায়াত সংস্কার চায়। বিএনপি সংস্কারের পক্ষে তখন বাধ্য হয়ে মতামত দিয়েছিল, জামায়াত আসলে এমনি সংস্কার চায়, আর বিএনপি সংসদে গিয়ে তারা 2/3 সংখ্যাগরিষ্ঠতার জোরে, এখন গায়ের জোরে তারা এই সংস্কার প্রক্রিয়া উড়িয়ে দিতে চায়। এই হচ্ছে তাদের আলোচনার বিষয়বস্তু। আমার ধারণা বিষয়টি ওয়েস্টিন থেকে সারা দেশে সংসদে এবং সর্বত্র ছড়িয়ে পড়বে এবং ছড়িয়ে দেওয়া হবে এবং এটা নিয়ে জল বহুত ঘোলা হবে। বিএনপি নির্বাচিত সদস্যরা কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, এটাই কারণ। অন্যদিকে জামায়াত এবং এনসিপির ৭৭ জন সদস্য নিয়েছেন দুইটি শপথ, সংসদ সদস্য এবং তথাকথিত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। এই বিভক্ত শপথের ফলে সংসদে প্রথম দিনেই একটি প্রশ্ন দাঁড়িয়ে গেছে যে সংসদ কি একক সাংবিধানিক কাঠামোর অধীনে চলছে নাকি সমান্তরাল কোনো আদেশ নির্ভর ব্যবস্থার ছায়ায় চলে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথা ভেঙেও বিরোধী দলের নেতাদের বাড়িতে গিয়ে সৌজন্য দেখিয়েছিলেন, কিন্তু বিরোধী শিবির মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে বয়কট করেছেন। অর্থাৎ রাজনৈতিক দূরত্ব এখন সাংবিধানিক বিতর্কে রূপ নিচ্ছে। সংবিধানের যাত্রা বা সংসদের যাত্রা শুরুই হলো অবিশ্বাস দিয়ে। এই পরিস্থিতি কি কাকতালীয় নাকি পরিকল্পিত? অভিযোগ উঠেছে বা আমরা দেখতে পাচ্ছি আসলে ডক্টর ইউনূস এবং ডক্টর আলী রিয়াজদের নেতৃত্বে গঠিত ঐকমত্য কমিশন শেষ মুহূর্তে একটি ফাঁদ পেতে গেছে এই নতুন সরকারের জন্য, নির্বাচিত সরকারের জন্য। রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা হয়েছে জুলাই জাতীয় সনদ ব্র্যাকেটে সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫। এটি কোনো সংসদীয় আইন নয়, এটি সংবিধান সংশোধনীয় নয়, এটি একটি নির্বাহী আদেশ যার ভিত্তি একটি কমিশনের সুপারিশ, যার নিজস্ব সাংবিধানিক অস্তিত্ব নেই। এই আদেশের মাধ্যমে দুটি কাজ করা হয়েছে। প্রথমত, গণভোটের মাধ্যমে একটি রাজনৈতিক ম্যান্ডেটকে সাংবিধানিক বৈধতার মর্যাদা দেওয়ার চেষ্টা হয়েছে। দ্বিতীয়ত, নির্বাচিত সংসদ সদস্যদের একই সঙ্গে দুটি ভূমিকায় বাধ্য করা হয়েছে, সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য। কিন্তু সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ এবং ৩য় তফসিলে শপথের ভাষা এবং কাঠামো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, যেখানে দ্বিতীয় শপথের কোনো সুযোগ নেই। সংবিধান সংশোধনের একমাত্র পদ সংসদে 2/3 সংখ্যাগরিষ্ঠতা। রাষ্ট্রপতির অধ্যাদেশের ক্ষমতা বা রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির ক্ষমতা রয়েছে 93 অনুচ্ছেদে, কিন্তু তার সংবিধান পরিবর্তনের ক্ষমতা নয়। কোনো অধ্যাদেশ সংবিধানের বিধানকে অতিক্রম করতে পারবে না বা পারে না। সুতরাং প্রশ্ন দাঁড়াচ্ছে, এই আদেশ কি কার্যত সংবিধানের বাইরে একটি নতুন কাঠামো দাঁড় করিয়ে দিয়েছে? বিএনপির অবস্থান এখানে কৌশলগত হলেও সঠিক বা সাংবিধানিক। তারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে, কিন্তু সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নয়। তাদের যুক্তি, সংবিধানে এমন পরিষদের অস্তিত্ব নেই, আগে তা সংবিধানে অন্তর্ভুক্ত হোক। অন্যদিকে জামায়াত এবং এনসিপি বলছে গণভোটে হ্যাঁ জিতেছে, জনগণের সার্বভৌম রায় কার্যকর হতে হবে। কিন্তু
বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নেই। ফলে হ্যাঁ ভোট রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হলেও তা নিজে থেকে সাংবিধানিক বিধান হয়ে উঠতে পারে না, ওঠে না। সবচেয়ে বড় ঝুঁকিটা এখানেই। যদি তারেক রহমানের সরকার সংসদে প্রমাণ করতে পারে যে জুলাই সনদ এবং গণভোট অসাংবিধানিক, তাহলে সেই যুক্তির ধারায় ইউনূস সরকারের 18 মাসের শাসন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। কারণ সেই সরকারই এই আদেশ জারি করেছে, সেই সরকারই গণভোট আয়োজন করেছে, সেই সরকার আসলে অবৈধ, অস্তিত্বহীন। বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার বলে আসলে কিছু নেই। ওই সরকারের যে কোনো আদেশ যদি অবৈধ হয়, তাহলে তার ভিত্তিতে গৃহীত প্রশাসনিক সিদ্ধান্তগুলোর কোনো বৈধতা আইনি চ্যালেঞ্জের মুখে পড়বেই, কারণ সেগুলোর কোনো বৈধতা নেই। অর্থাৎ বিএনপি যদি সাংবিধানিক শুদ্ধতার পথে হাঁটে, তাহলে তারা শুধু বর্তমান বিতর্ক নয়, অতীতের পুরো অধ্যায় উন্মুক্ত করবে। আর যদি তারা রাজনৈতিক সমঝোতার পথে আদেশকে মেনে নেয়, তাহলে নিজেদের ঘোষিত সাংবিধানিক অবস্থান থেকে সরে আসবে। দুই পথেই আসলে বিরাট ঝুঁকি। সংবিধান বিশেষজ্ঞদের মধ্যেও মতভেদ স্পষ্ট। কেউ বলছেন গণভোটের ফল কার্যকর করতে হলে তা সংসদে সংশোধনী আকারে আনতেই হবে। কেউ সতর্ক করেছেন জুলাই আদেশে 60 সদস্যের কোরামে পরিষদ কাজ শুরু করতে পারবে, অর্থাৎ সংখ্যায় কম একটি গোষ্ঠী সমান্তরাল সংবিধান প্রণয়নের চেষ্টা করতে পারে। এটি সংসদীয় সার্বভৌমত্বের ধারণার সঙ্গে সাংঘর্ষিক। হাইকোর্টে ইতিমধ্যে রিট হয়েছে গণভোটের বৈধতা নিয়ে। সেখানে প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকার কি তার সীমা অতিক্রম করেছে কিনা, সংবিধানকে কি পাশ কাটানো হয়েছে। আদালতের রায় যেদিকেই যাক, তারেক রহমানের সরকারকে তার রাজনৈতিক পরিণতি বহন করতে হবে। 12ই ফেব্রুয়ারির নির্বাচন শেষ হলেও বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে নাটকের পর্দা নামেনি, বরং সেটি যেন নতুন অধ্যায়ের উন্মাদনা ছড়িয়ে দিয়েছে। নির্বাচনী ফলাফল নিয়ে যেই বলুক যে এটা জনরায়, আসলে প্রক্রিয়াটি ছিল সাজানো। একথা এখন বিজয়ী পরাজিত উভয় শিবিরের মুখে। এমনকি জামায়াতের যে আমির, তিনি জিতেননি, তিনি পরাজিত হয়েছিলেন, তাকে জেতানো হয়েছে। নাহিদ ইসলাম এনসিপির, তিনি জয়ী হননি, তাকে জয়ী করা হয়েছে। তার পুরো প্রক্রিয়াটা ছিল সাজানো, তাতে তো কোনো সন্দেহ নেই। কিন্তু তাতে আসলে কি আসে যায়? দেশের প্রধান ধারার টক শো, পত্রপত্রিকা, কূটনৈতিক ব্রিফিং, এটিকে চিহ্নিত করা হচ্ছে গণতন্ত্র পুনরুদ্ধারের মোক্ষম ঘটনা হিসাবে। এবং ইউরোপীয় ইউনিয়ন তো সার্টিফিকেট দিয়েই দিয়েছে যে নির্বাচন সুষ্ঠু হয়েছে। টিআইবি বলেছে নির্বাচন গ্রহণযোগ্য মাত্রায় সুষ্ঠু হয়েছে। যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অনির্বাচিত সরকারের হাত থেকে বাংলাদেশকে বাঁচানোর একমাত্র পথ ছিল এই নির্বাচন। অথচ নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের দিনেই যে ঘটনা ঘটলো, তা প্রমাণ করছে যে সংকট যে শেষ হয়েছে তা নয়, বরং সংকটের নতুন রূপান্তর হয়েছে। সংবিধানে নেই গণভোটের সুস্পষ্ট বিধান, নেই গণপরিষদ সদস্যের কোনো স্থায়ী কাঠামো। তবুও ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় সিনিয়র সদস্য ডক্টর আলী রিয়াজ ঘোষণা করে গেলেন যে 2 ধাপে শপথ নিতে হবে, একবার সংসদ সদস্য হিসাবে, আরেকবার গণপরিষদ সদস্য হিসাবে বা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে। কিন্তু সংবিধানের 148 অনুচ্ছেদে শপথের ভাষা, পদ্ধতি এবং কর্তৃপক্ষ সুনির্দিষ্ট করা আছে। তৃতীয় তফসিলের বাইরে কোনো বাড়তি কথা বলার সুযোগ নেই। ফলে দ্বিতীয় শপথ নিলে প্রথমটি আপনা আপনি অকার্যকর হয়ে যাবে, এমন আশঙ্কায় বিএনপি একবারই শপথ নিয়েছে, জামায়াত এনসিপি নিয়েছে 2 বার। আর এই দ্বৈত শপথই ঢেলে দিল বিতর্কের বীজ, যা অনেকের চোখে ইউনূস উপদেষ্টাদের শেষ চাল। আমি মনে করি এটাই ইউনূস এবং ইউনূসের যারা পারিষদ ছিল, আলী রিয়াজ, এদের আসলে সবচেয়ে বড় ভয়ঙ্কর চাল, যাতে তারা আবারও ক্ষমতা নিতে পারে। নির্বাচিত সংসদ যাতে সঠিকভাবে কার্যকর না হতে পারে, সে কারণেই তারা এই চালটি চেলে গেছে। রাজনীতিবিদদের হাতে তারা ক্ষমতা দিতে চায় না, তারা ক্ষমতা চায় এই অসাংবিধানিক অবৈধভাবে অবৈধ পন্থায় একদল সুশীল গিয়ে রাষ্ট্র ক্ষমতার দখল চায় এবং রাজনীতিবিদদের উপর ছড়ি ঘোরাতে চায়। এই পরিস্থিতির সমাধান অবশ্যই সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যেই খুঁজতে হবে। বিএনপির অবস্থান সাংবিধানিকভাবে সঠিক, বারবার বলছি। তারা সংবিধানের কাঠামোর মধ্যে থেকে প্রয়োজনীয় সংস্কার করতে পারবে।
সংসদের 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা যে কোনো সাংবিধানিক সংশোধনী আনতে পারবে। রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশটি সংসদে উত্থাপিত হলে 30 দিনের মধ্যে অনুমোদন না পেলে বাতিল হয়ে যাবে। এই আইনি প্রক্রিয়াই হবে প্রকৃত গণতান্ত্রিক সমাধান। ইউনূস আলী রিয়াজ গংদের সৃষ্ট এই পেজি থেকে উত্তরণের পথ সংবিধানেই আছে। বিএনপি যদি সে পথে হাঁটে ভালো, না হলে দেশে সাংবিধানিক সংকট সৃষ্টি হতে সময় লাগবে আর কিছুক্ষণ মাত্র বা কিছু দিন মাত্র। প্রশ্ন হলো বাংলাদেশ কি আর কোনো সংকট অ্যাফোর্ড করতে পারবে কিনা। ইতিমধ্যেই বাংলাদেশ যে সংকটের মধ্যে পড়েছে তা থেকে উত্তরণে নির্বাচন যদি একটা সবচেয়ে গ্রহণযোগ্য পথ হয়ে থাকে, সেই পথ বাংলাদেশ পার হয়ে এসেছে। আবার বাংলাদেশকে সাংবিধানিক সংকটে ফেলে দেওয়ার এই যে ইউনূস আলী রিয়াজদের পেজগি, এই পেজগি থেকে মুক্তি না হলে, এবং সেটা মুক্তি করতে পারে একমাত্র বিএনপি। আশা করি বিএনপি সেটা করবে। দেখা যাক। ভালো থাকবেন সবাই।